এভাবে, তাই বলে এভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অবিস্মরণীয় জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ মুখ থুবড়ে পড়তে পারে এরকম একটা আশঙ্কার জায়গা তো অবশ্যই ছিল। তাই বলে এইভাবে 2 দিনের মধ্যে আমরা টেস্ট হেরে যাব? 2 ইনিংসের কোনোটাতেই আমরা ব্যাটিংয়ে 100 রানও করতে পারবো না? বাংলাদেশের 26 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এরকম অনেক ব্যর্থতা রয়েছে, অনেক। কিন্তু এর আগে 160টা টেস্ট ম্যাচ যে বাংলাদেশ খেলেছি আমরা, সেইখানে কোনো টেস্ট ম্যাচ 2 দিনে শেষ হয়নি। কোনো টেস্ট ম্যাচের 2 ইনিংসেই বাংলাদেশ 100 রান করতে অন্ততপক্ষে ব্যর্থ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে ঠিক সেটাই হলো। প্রথম দিন শেষে আমাদের বোলিংয়ের কামব্যাকের ওই একটা বীরত্বের জায়গা ছিল। ওভারঅলও যে ইনিংসটা বাংলাদেশ বোলিং করেছে সেইটাও আসলে দুর্দান্তই আমি বলবো, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা আরও একবার আমাদের বোলারদের তথা আমাদের টিমকে একেবারে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট 2 দিনের মধ্যেই বাংলাদেশ হেরে গেলাম আমরা ইনিংস ও 51 রানে। সেইটাও অস্ট্রেলিয়া তাদের একটা মাত্র ইনিংস যে ব্যাটিং করেছে সেইখানে মাত্র 210 রান করা সত্ত্বেও। টেস্ট ক্রিকেট ইতিহাসে এর চেয়ে কম রান করে ইনিংস ব্যবধানে জয়ের ঘটনা আছে আর মাত্র 3টা। এখন অস্ট্রেলিয়া 210 রানই কেন যথেষ্ট হয়েছে? কেননা আমরা প্রথম ইনিংসে 64 রানে অল আউটের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গিয়েছি 95 রানে। ফলে বাংলাদেশ অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজটা 1-1 সমতায় শেষ হলো। যে অবিস্মরণীয় একটা জয় আমরা পেয়েছি প্রথম টেস্টে, সেইটার ধারাবাহিকতা পরের টেস্টে ধরে রাখতে তো পারলামই না, জয় দিয়ে না, ড্র দিয়ে না, লড়াই দিয়ে পর্যন্ত না। এই যে টেস্টটা দ্বিতীয় দিনেই শেষ হয়ে গেল, এটা কি আসলে চিত্রনাট্যে লেখা ছিল কিনা, কিভাবে আসলে এটা হলো, ওইটা নিয়ে একটু আলোচনা করতে চাই মোমেন্ট অফ দ্য ডেতে। দেখেন, প্রথম দিন শেষেও বাংলাদেশ যে টেস্টে একেবারে পুরোপুরি ছিটকে গিয়েছিল ম্যাকাই টেস্ট থেকে, বিষয়টা কিন্তু সেটা ছিল না। ইভেন আমরা 64 রানে অল আউট হওয়া সত্ত্বেও, কেননা 165 রান তুলতে অস্ট্রেলিয়া 8 উইকেট হারিয়েছিল, দিনের খেলা সেখানে শেষ করেছে 101 রানের লিডে তারা ছিল। এবং আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে দ্বিতীয় দিনে যে চাহিদাপত্র, সেই চাহিদাপত্রে সেকেন্ডে ফার্স্ট আওয়ার যদি অস্ট্রেলিয়া ব্যাটিংও করে, ধরেন আমরা অনেক বেশি রান করতে দিলাম না, 30টা রান করতে দিলাম, ততক্ষণে উইকেটটাও ব্যাটিংয়ের জন্য আরও একটু সহজ হয়ে যাবে। আর্লি মর্নিংয়ের সেই সুবিধাটা পেস বোলাররা পাবেন না, ফলে ওইটাতে আমরা অত মাইন্ড করবো না। এবং এক্স্যাক্টলি সেইটাই হয়েছে। কিন্তু এই সেকেন্ডের 1 ঘন্টার মতো অস্ট্রেলিয়া ব্যাট করছে, হ্যাঁ তারা 45 রান অ্যাড করেছে, কিন্তু তাদের রানটা 210-এর বেশি। এবং এর মধ্যে শরীফুল ইসলাম একটা কীর্তি করেছেন। আগের দিন তিনি 6 উইকেট নিয়েছিলেন, এই দিন তিনি অসাধারণ একটা ইনসুইঙ্গিং ইয়র্কারে এলবিডব্লিউ করে দিয়েছেন ক্যামেরন গ্রিনকে। আম্পায়ার শুরুতে আউট দেননি, ডিআরএস নিয়ে ওই উইকেটটা পেয়েছেন। 7টা উইকেট শরীফুল পেয়েছেন। বাংলাদেশের প্রথম কোনো পেস বোলার হিসাবে ইনিংসে 7 উইকেট তিনি পেলেন এবং অ্যাওয়েতে বাংলাদেশের সেরা বোলিং, পেসার স্পিনার সবকিছু মিলে সেরা বোলিংয়ের কীর্তিটা শরীফুল করলেন। আর লাস্ট উইকেটটাও যখন ওইখানটাতে তুলে নিয়েছেন তাইজুল, ফলে আমাদের গিয়ে অস্ট্রেলিয়াকে 210 রানে আমরা অল আউট করে দিতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা 64 রানে অল আউট হয়ে গেছি, অস্ট্রেলিয়া 210 রান করেছে, 146 রানে বাংলাদেশ পিছিয়ে। কিন্তু এই যে বলছিলাম যে উইকেটের ব্যাটিংয়ের জন্য তুলনামূলক সহজ হবে এবং প্রথম ইনিংসে বাংলাদেশ ওইরকমভাবে ব্যর্থ হয়েছে যখন, তখন দ্বিতীয় ইনিংসে নিশ্চয়ই নিজেদেরকে ওইরকমভাবে অ্যাপ্লাই করবে। নিশ্চয়ই আমরা ওই প্র্যাকটিস ম্যাচে 54-তে অল আউট হবার পরে প্রথম টেস্টে যেইভাবে 426 রান করেছিলাম, এইখানেও প্রথম ইনিংসে 64-তে অল আউট হওয়ার পরে সেকেন্ড ইনিংসে ওরকম বড় একটা স্কোর উপর আসার জায়গা ছিল। নিশ্চয়ই যে আমি ভিডিওটা বলছিলাম যে কত রানের লিড হলে বাংলাদেশ এই ম্যাচটা আসলে জিততে পারে, ওইরকম সম্ভাবনার জায়গা বলছিলাম যে অ্যাটলিস্ট যদি আমরা 200 রানের লিড নিতে পারি। ভাই, লিড কোত্থেকে নিব? আমরা তো ইনিংস পরাজয়টাই এড়াতে পারিনি এবং এক্স্যাক্টলি প্রথম ইনিংসে যেরকম ঘটনা ঘটেছিল সেকেন্ড ইনিংসেও সেটাই ঘটেছে। আর সেই জায়গাটাতেও আমরা সেই 3 অঙ্ক স্পর্শ করতে পারিনি পুরো টিম মিলেও। মিচেল স্টার্ক প্রথম ইনিংসের মতো সেকেন্ড ইনিংসেও শুরুটা করেছেন। স্টার্ক শুরু করেছেন, আমরাও তাকে সহায়তা করেছি। যেমন ধরেন ওই যে সাদমান তার লিডিং এজ হয়ে আবারও তিনি আউট হয়ে গেলেন স্টার্কের বলে, ওই একই রকম ভাবে। মমিনুল প্রথম ডেলিভারিটাতেই তিনি মারবেন কি ছাড়বেন এই দ্বিধাতে শেষ পর্যন্ত বলটা ছেড়ে দিয়ে স্টার্কে বলে বোল্ড হয়ে গেলেন। পরপর 2 বলে স্টার্ক 2 উইকেট যখন নিয়ে নিল, বাংলাদেশ এই ইনিংসের শুরুতেও আবার ব্যাকফুটে
ও আবার কিছুক্ষণের মধ্যেই তানজিদ হাসান তামিমও তিনি আউট হয়ে গেলেন। তিনিও হচ্ছে গিয়ে ওই যে একটা পুল করতে গিয়ে লং লেগে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। ওই যে সেঞ্চুরির পরের 3 ইনিংসের মধ্যে পরপর 2 ইনিংসে তিনি ডাক মেরেছিলেন, এই ইনিংসে তাও রানের কথা বলেছেন, 2 অঙ্কে যদিও পৌঁছতে পারেননি। ফলে আমরা ওই যে শুরুতে 3টা উইকেট হারিয়ে ফেলেছি না, তারপরে বাংলাদেশের ইনিংসে বলার মতো একটাই একটু আশা, এবং মানে অবস্থাটা দেখেন, আশাটা কি, আমি বলছি নাজমুল হাসান শান্ত আর মুশফিকুর রহিমের পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা হয়েছে হচ্ছে গিয়ে 27 রানের। সেই পার্টনারশিপে তো মানে নিজের ইন্ডিভিজুয়াল ব্যাটে রান করেছে নাজমুল হাসান শান্ত 31। এই 27 রান 31 রান হচ্ছে গিয়ে আমাদের একটুখানি আশা, এবং শান্ত তিনি লায়নের বলটাতে লং অফ ফিল্ডার আছেন, তাকে স্টেপ আউট করে মারতে গিয়ে ছক্কা মারার চেষ্টায় গিয়ে সেইখানে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ভাই যদি এটা ছক্কা হতো খুব ভালো, হ্যাঁ ঠিক আছে যে বোলারের প্ল্যান পরিবর্তন করতে তখন তিনি বাধ্য করতে পারতেন, কিন্তু যখন না হবে টেস্ট ক্রিকেটে আপনি ফিল্ডার ওইখানে আছে দেখে তার উপর দিয়ে আপনি ছক্কা মারার চেষ্টায় যখন বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হবেন, এইটা আসলে ভাই খুবই খুবই দৃষ্টিকটু, এবং এইটা খুবই প্যাথেটিক বাংলাদেশের ক্যাপ্টেনের কাছ থেকে নিঃসন্দেহে। আর শান্তর এই প্যাথেটিকের কথা কি বলবো, লিটন দাস এই সিরিজে তিনি রানই করতে পারলেন না মানে পারলেনই না। প্রথম টেস্টে আমাদের সেই অবিস্মরণীয় জয় 0 রান আউট হয়েছেন, এই টেস্টের প্রথম ইনিংসে 0 রান আউট হয়েছেন, এবং এই সেকেন্ড ইনিংসটা, এবং সেকেন্ডটাতে লাইভ পেয়ে শুনে, এবং সেকেন্ড ইনিংসে তাও তিনি বলতে পারেন যে না আমি তো কোনো লাইভ পাইনি। এই একমাত্র হচ্ছে গিয়ে লিটন দাসের ডিফেন্স সেকেন্ড ইনিংসে থাকতে পারে, কিন্তু সেইখানটাতেও তিনি ওই বাইরের বল তিনি মেরে হচ্ছে গিয়ে স্লিপে ক্যাচ প্র্যাকটিস করিয়ে তিনি আসলে আউট হয়ে গেলেন। ফলে বাংলাদেশ এই জায়গাটা থেকে তারপরে হিসাবটা দাঁড়িয়েছিল এরকম যে আমরা ইনিংস পরাজয়টা আসলে এড়াতে পারি কি না। আমরা ইনিংস পরাজয়টা এড়াতে পারিনি। মুশফিকুর রহিম এক সাইড থেকে একটু লড়াই করেছেন, মেহেদী হাসান মিরাজ এসেছিলেন,